বিগত ধরেন 15-20-25 বছরের কালচারটা নষ্ট হয়েছে। 3-4 বছর খেললে তো আর টপ প্লেয়ার হওয়া যায় না। না, আমি বিদ্রোহের অংশ ছিলাম না। দ্যাট টাইম আমি ইনজুরি ছিলাম। মাঠ সেশনে যখন বল পাসিংয়ে গেছে তখনই প্রবলেমটা হয়েছে। একটা বল রাইট জায়গায় না যে রং জায়গায় চলে গেছিল। আমাদের ক্লাব স্ট্রাকচার ভালো না, এটা একদম 100% ট্রু। কমিটি আছে, কমিটির 10 জন নিয়ে পড়েছে, কেউ মাঠে যায় না খেলা দেখতে। আমরা তো নিজেরা ফেডারেশন নিজেরা কাজ করি না। আপনি দেখেন আমাদের ফেডারেশনের কারা কারা নিজেরা কাজ করে। বললাম না সিস্টেমে গলত, আমাদের আসলে ইচ্ছাটা কম। কাউকে খুশি করতে যেয়ে বিপদটা টেনে নিয়ে, সেখানে আমার ওই জায়গাটা দরকার। আমার কি হবে, বিএফএফ থেকে অনেকে, ক্লাবের গুলির থেকে অনেকে আমার এগেনস্টে কথা বলবে। সবাই চাই বিএফএফ এর সেক্রেটারিকে জিহুজুর করুক। আমি বললাম না, আমরা জিম্মি ক্লাবে সবার সাথে, মানুষ তো বুঝে আমরা কেন এটা করি না কেন। আমরা তো ক্লাবের কাছে জিম্মি থাকি। সিন্ডিকেট করবে হাই অথরিটি ম্যানেজমেন্ট, প্লেয়াররা কিছু না, প্লেয়াররা কি বলির পাঠা। দর্শক মণ্ডলী, চর্চায় স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আপনারা জানেন যে মামুনুল ইসলাম কিছুদিন আগেই ফুটবল থেকে অবসর নিলেন। একটি প্রথম শ্রেণীর ম্যাচে মাঠে নেমে উনি মাঠ থেকে বিদায় নিয়েছেন। এই যে ফুটবলারদের মাঠ থেকে বিদায় নেওয়া, এটা সাম্প্রতিককালে খুব কম ফুটবলারের ভাগ্যেই জুটেছে। মামুনুল ইসলামের সঙ্গে আমরা আলাপ করব তার ফুটবল জীবনের বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন সময় নিয়ে। মামুন, আপনাকে স্বাগত চর্চায়। ধন্যবাদ আপনাকে ভাই। 75টা আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশের হয়ে, 400-র উপরে প্রথম শ্রেণীর ম্যাচ, টপ লেভেলের ম্যাচ। আপনার ক্যারিয়ার সমৃদ্ধ। তো বিদায়টা কি আরেকটু বর্ণাঢ্য হওয়া উচিত ছিল? কি মনে করেন, মানে বিদায়টা নিয়ে আপনার না, কোনো ইজ এনাফ। কারণ যে বিদায়টা আমি আসলে যে বিদায়টা আমাকে, যে রিসিপশনটা বলেন, যে সংবর্ধনা বলেন, যেভাবে ফরিস এফসি ক্লাব দিয়েছে, আসলে এটার জন্য আমি তাদের কাছে ঋণী, ক্লাবের কাছে ঋণী। ক্লাব 4 বছর আমাকে, আমি ক্লাবকে 4 বছর দিয়েছি, কোনো ট্রফি দিইনি, বাট ক্লাবের সঙ্গে 4 বছর কাজ করছি, ক্লাবের 4 বছর খেলছি, 4 বছরই ক্লাবের উন্নতির দিকটা দেখেছি। ফার্স্ট বছর যখন খেলি 7 নম্বর হয়েছি, দেন আমরা 6 নিয়েছি, তারপর আমরা 5 হয়েছি, এখন আমরা চ্যাম্পিয়ন রানার্স আপে ফাইট করতেছি। দ্যাটস উন্নতিটার কারণে আমাদের এমডি সাহেব, আমাদের ক্লাব প্রেসিডেন্ট, কোচিং স্টাফ এবং আমার ফুটবল ক্যারিয়ারের দিকে, ন্যাশনাল টিমের ক্যারিয়ারের দিকে চিন্তা করে তারা ডিসিশন নিছে যে আমাকে বিদায় অনুষ্ঠান করবে। মানে এই জিনিসটা আসলে আমাদের কালচারে একটা সময় ছিল। বিগত ধরেন 15-20-25 বছরের কালচারটা নষ্ট হয়েছে। মানে আমি তো কোনো ফুটবলারকে টপ লেভেলের আমি নিজেও দেখি নাই 22 সাল থেকে। যেমন ওই কালচারটা আসলে লাস্ট জয় ভাইয়েরটা একটু দেখেছিলাম, জয় ভাইয়ের, তারপর প্রাণতোষ দাস, মডার্নের শরীফ। বাট লং টাইম খেলা বাংলাদেশের, আপনি যেমন বললেন বাংলাদেশের টপ প্লেয়ারদের মধ্যে, আর জয় ভাই তো কোনো সময় টপ প্লেয়ার ছিল না। এটা কেউ বললে 3-4 বছর খেললে তো আর টপ প্লেয়ার হওয়া যায় না। জয় ভাই বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ড ছিল, একটা পজিশনে একটা বেশি। বাট টপ প্লেয়ার বলতে কাদের বোঝায়? বড় আরমান মিয়া ভাই, আলফাজ ভাই, ওনার টপ প্লেয়ার। হাসান আল মাহমুদ, জুয়েল রানা ভাই, মাসুদ রানা ভাই, যাদের সঙ্গে আমার খেলার সৌভাগ্য হয়েছে। আসলে মতিউর মুন্না ভাই, গোলকিপার আমিনুল ভাই, বিপ্লব ভাই, এরা হলো টপ প্লেয়ার। এরা লং টাইম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, প্লাস ডোমেস্টিক লিগে তারা তাদের সেরা ম্যাচ খেলছে। আমাদের জাহিদ হাসান এমিলি যেমন। এই ধরনের মানুষের বিদায় যখন হয় তখন আনন্দ থাকে। আমাদের তো প্লেয়ারদের কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের কোনো প্লেয়ারদের চাওয়া পাওয়া না। আমাদের চাওয়া পাওয়া সব মাঠে জিতা, ক্রেস, ট্রফি। যে ক্লাবে সাইন করি ওই ক্লাবকে ট্রফি এনে দেওয়া। ন্যাশনাল টিমের কোনো টুর্নামেন্টের, যেমন বললাম, আপনি জানেন যে সাফ চ্যাম্পিয়নশিপ অর্জন না করাটা আমার সবচেয়ে, এটা আমাকে সারা জীবন নক করবে। মানে ওইটা আমাকে সবসময় কষ্ট দিবে, যে আমি যখনই ফুটবল খেলা দেখবো বা ফুটবলের মাঝে থাকবো, ওই জিনিসটা আমাকে কষ্ট হয়ে দিবে সারা জীবন। কারণ ওইটা অর্জন করলে আমার বাংলাদেশের ফুটবলারদের যা অর্জন, সব অর্জন আমার পাওয়া হয়ে যেত।
বাট ওই অর্জনটা আমার আপনি হয় তো এসএ গেমস চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গোল্ড মেডেল জিতেছেন, গোল্ড যদিও এটা জাতীয় দল না, না আন্ডার 23। কিন্তু সাব সাব গেমস যে আগে সাব গেম ছিল এটা এশিয়ান এশিয়ান সাউথ এশিয়ান গেমস। সাব এশিয়ান গেমস করা হয়েছে তা বাংলাদেশে শুধু চ্যাম্পিয়ন না ওটা যেভাবে আমরা চ্যাম্পিয়ন হিসেবে আপনি হিস্ট্রি দেখবেন এরকম হিস্ট্রি খুব কম আপনি মানে একটা এরকম ডমিনেটিং পুরা টুর্নামেন্টে একটা গোল রিসিভ করেন না আপনি আবার পুরা টুর্নামেন্টে আপনার অপরাজিত প্লাস আপনার ফাইনালে 4-0 4-0 ম্যাচ জিতে আপনি স্টার্টিং 3-0 ফাইনালে 4-0 মানে আপনি যে মাঝখানে যে যে ভুটানের সঙ্গে 3-0 ইন্ডিয়াকে 3-4-0 হারালেন, মালদ্বীপকে ইন্ডিয়া হারালেন। মালদ্বীপকে 1-0 গ্রুপে সেমিফাইনাল আসলাম ইন্ডিয়াকে 1-0 আফগানিস্তানকে 4-0 মানে এই ধরনের ম্যাচ আপনি খুব কম পাবেন যে আপনি ফাইনাল এত বড় একটা আসর আপনি ফাইনালে 4-0 তে ম্যাচ জিতেছেন মানে আমি বলবো এবং আমার যতদূর মনে পড়ে যে ওই 2010-এর এসএ গেমস এর ফাইনাল যেটা, আফগানিস্তান ছিল আপনাদের প্রতিপক্ষ, বাংলাদেশের প্রতিপক্ষ, এবং খুব সম্ভবত 10-15-20 মিনিটের খেলা মধ্যে শেষ। বোধহয় 4-0 হয়ে গিয়েছিল। খেলা শেষ ফার্স্ট হাফে 4-0 এবং আমরা ওয়েট করতেছিলাম যে বাংলাদেশ আর কত গোল দিবে, কিন্তু সেটা আলটিমেটলি হয় নাই। আফগানিস্তান নিজেদের গুছিয়ে না নিয়েছে। আমরা স্টার্টিংটা ভালো হতে আর টিম হিসেবে আমরা তখন খুব অর্গানাইজ ছিলাম এবং কোচ ছিলেন জোরান দর্জেভিচ কার্লোভিচ অ্যান্ড দাবরার তিনজন সার্বিয়ান এই জর্জেভিচরে পরবর্তীকালে জাতীয় দলের জন্য ভাবা হয়েছিল, কিন্তু বোধহয় টাকা পয়সায় মেলেনি আর কি। আপনার রেজাল্ট মানুষ ক্রেজ এগুলো দেখে আসা আকাশ ছোঁয়া যে সম্ভাবনা যে চাওয়া নাহলে খুব ইজিলি যদি এসে গেম যেভাবে সেভাবে যদি মেনটেন করতো আমাদের দেশের এইটা রেজাল্ট পাওয়ার পিছনে একটা আমাদের একটা জায়গা ছিল এটা রেজাল্ট মূল্য পেয়েছে আমরা ডিডো ট্রেনিংয়ে। আচ্ছা, আমি আসবো আর কি এই ঘটনাগুলোতে। এইভাবে ছাড়া আপনি জাতীয় দলে 75টা ম্যাচ খেলেছেন, মানে এটা তো বাংলাদেশের অনেক গ্রেট ফুটবলার যারা আমরা যাদেরকে বলি আর কি, আমাদের সোনালী অতীত, স্বাধীনতার পর থেকে অনেক কিংবদন্তি ফুটবলারদের নাম আমরা উচ্চারণ করি, কিন্তু তাদের অনেকেরই বেশিরভাগেরই সৌভাগ্য হয় না এতগুলো ম্যাচ খেলার। 75টা ম্যাচ বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় ঘটনা। তা আপনি বাংলাদেশের ফুটবলের বিভিন্ন সময় দেখেছেন, একটা সময় বিভিন্ন টাইম দেখেছেন বিভিন্ন কোচের সঙ্গে। ডিডোর কথা বলছিলেন, ব্রাজিলিয়ান ফুটবলার ডিডোর কথা এই প্রজন্ম জানে, এবং এই প্রজন্ম জানে যে ডিডোকে বিদায় দেওয়া হয়েছিল হচ্ছে ফুটবলারদের বিদ্রোহের কারণে। এই ব্যাপারে আপনি তো খুব কাছ থেকে দেখেছিলেন। আসলে আমাদের যে পরিমাণ হার্ডওয়ার্ক ওই টাইমে আমরা করছি, যে সেশনগুলি করছি বিচে তারপর বিকেএসপিতে, একটা পর্যায়ে এসে কোচ অ্যান্ড প্লেয়ারদের মধ্যে একটা ডিস্টেন্স হলে। আপনিও কি ওই বিদ্রোহের অংশ ছিলেন? না, আমি বিদ্রোহের অংশ ছিলাম না, দ্যাট টাইম আমি ইনজুরি ছিলাম। যেদিন ঘটনাটা ঘটতেছে ওই এক সপ্তাহ আমার হাঁটুতে একটা পেইন হয়েছিল, আমি হাঁটুর জন্য 15 দিন 3 উইকস রেস্টে ছিলাম। বাট আমি নিজের চোখের সামনে দেখছি যে আসলে প্রবলেমটা কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে। বাট এটা একটা সামান্য ইস্যুটা বিগার হয়েছে। কোচ ডিডো তো খুব রাগী, উনি ইগোতে নিছে এই জিনিসটা। বাট মানে আমরা যে কষ্টটা করছি 3 উইকস, এই কষ্টটা যদি আপনার কাছ থেকে কেউ দেখতো এবং সেটা যদি ফিল করতো, একটু কম্প্রোমাইজ হতো, তাহলে সব কিছু নর্মাল হতো। একটা সেশনের জন্য এই ঘটনাটা কি একটু যদি। সকালে আমরা নর্মালি আমরা কোপা বলি, 12 মিনিটে 400 মিটার ট্র্যাকে কোপা মারি, একটাই মারি, কোনো সময় একটার বেশি মারা হয় না। তো একটা যারা 8 থেকে 9টা, স্পেশালি 8 থেকে 9টা, 8 চক্কর বা 9 চক্কর, মানে 32 মিটার, নাহলে আপনার 36 মিটার। 32 আর 36-এর মধ্যে সবাই বেশিরভাগ প্লেয়ার ক্লিয়ার করতো 60-70%, 30% 7 চক্করে আসতো, 4-7-28, 2900 মিটার। কিন্তু ডিডো ওই দিন সকালে 4টা কোপা মারাইছে, 4 সেট, 32-32-36-36 এরকম আর কি। এখন মানে 12-12-12-12 4 সেট, 12 মিনিট রেস্ট, একটা গ্রুপ মারছে, পরে 2 গ্রুপ মারছে, দেন 3 নাম্বার গ্রুপ আবার 12 মিনিট। এইভাবে সে 4টা 12 চক্কর মারাইছে, মানে 4 সেট মারাইছে টার্ফে, এবং মানে 4-12-36 মিনিটে রানিং হয়েছে, প্লাস জিম করাইছে। এখান থেকে এক গ্রুপ জিমে গেছে, আরেক গ্রুপ রানিং আসছে। এই যে মাসেল মেন্টালি এই ফিজিক্যালি না নেওয়াটা, বিকালে এসে মাঠ সেশনে যখন বল পাসিংয়ে গেছে,
তখনই প্রবলেমটা হয়েছে, একটা বল রাইট জায়গায় না যে রং জায়গায় চলে গেছিল তখন। এটা কার কার এটা আমাদের ফুটবলার মামুন মিয়া ভাই ছিল। মামুন মিয়া ভাইয়ের পাসিংটা একটু বাইরে চলে গেছে, এই যে খেপছে, খেপার পর আবার আবার স্টার্ট করছে চক্কর দেওয়া। বিকেএসপি 3 মাঠ, 3টা ফুটবল মাঠ একসঙ্গে মিলা কাদার মাঠ, কাদা ছিল, কাদার মাঠে ভারী মাঠ চক্কর দেওয়া স্টার্ট করছে। তখন আর অনেকে নিতে পারেন এই জিনিসটা। তখন স্টার্ট হয়েছে কোচের সঙ্গে, যারা যারা পারে নাই তারা তারা বসে গেছে। তখনই কোচ স্টপ করে দিয়ে পাঠাই দিছে, যারা যারা স্টপ হয়েছে সবাই বাইর করে দিতে হচ্ছে। বেশিরভাগই টিমের ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল, 9 থেকে 10 জন প্লেয়ার ছিলেন। সবই 11-এর প্লেয়ার। আপনি ছিলেন? আমি বললাম না, ও, আপনি তো আমি তো 11 বাইরে ছিলাম, আমি দেখতেছিলাম। বাট যে 9-10 জন ছিল ওখানে, 9-10 জনের মধ্যে 7-8 জনই বেস্ট 11-এর প্লেয়ার এবং ইম্পর্টেন্ট প্লেয়ার টিমের। এটার রিজন হচ্ছিল সবাই ওনাদের বলছে, সিনিয়রদের, টিম বড় ভাইদের, যে ওই যারা 11-এ খেলে তারা তো আসলে সবাই বলছে যে ওনাদের, যে আমরা পারতেছি না, স্টপ করে দিই। কিন্তু ওনারা বাইরে হওয়ার পর আর কেউ বাইরে হয়নি। এই মানে এটা এই নিয়ে ছোটখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং গুলিতেই এটা বড় করে উঠে আসে। আজকে এত বছর পর যখন আপনি এই যে, এটা তো 2009 সালের ঘটনা, বোধহয় 2008-9 বা এরকম সময়। তো এটা কি রিগ্রেট ফিল হয় আপনার, যে যদি ঘটনাটা না ঘটতো, ডিডো যদি কন্টিনিউ করতো? ডিডোর সময় বাংলাদেশ খুব ভালো ফুটবল খেলেছে। ওই রেজাল্টটা আমরা জোরানোর সময় এসে পেলাম, কিন্তু তার আগে সাফে আমরা পাই নাই, কারণ আমাদের রিকভারি ওইভাবে হয় নাই। বাট আমরা যখন সাফ গেমস আসলাম, এসএ গেমস আসলাম, সেম কিন্তু 1 মাস 1.5 মাস এই পার এই সাইড আর ওই সাইড ছিল। সাফ শেষ হলো, আমরা সেমিফাইনাল ইন্ডিয়ার সঙ্গে হেরে গেছি। দেন সাফ গেমস আসছি, সেম যে টিমের সঙ্গে আমরা হারছি ওই টিমকে আমরা 1 গোল হারাইছি এবং ডমিনেট করে মাঠের মধ্যে। তাইলে আমাদের ওই জায়গাগুলিতে আসলে ওই ধরনের না, মানে আমি নিজেই তো স্বীকার করছি, এরপর তো আর কিছু বলার থাকে না যে আমার খারাপ লাগতেছে বা আমি অ্যাপোলজিস নট, এরকম না। আমি তো স্বীকারই করছি ওই ট্রেনিংটা, ডিডোয়ার কোলম্যানের এরিয়ালের ট্রেনিংটা আমাদের রেজাল্ট দিচ্ছে 2019-এ এসে এসএ গেমস। এই কারণে রেজাল্ট পেয়েছি, আমরা ফিজিক্যালি অনেক ফিট ছিলাম, অনেক রানিং করতে পারতাম, অনেক রানিং করছি। তো ওই জিনিসটা রিকভারির পর থেকে আমাদের শরীরের মধ্যে, তার ডোমেস্টিক লিগ আমাদের ভালো, ওই টার্মটা ভালো গেছে। ডোমেস্টিক লিগটাও আর 2009-এ মডার্নে ছিলাম আমরা, ওই টাইমে ডোমেস্টিক লিগটা আমাদের খুব ভালো কাটছে। বেশিরভাগ প্লেয়ারই তখন মডার্নের বেশি 7-8 জন প্লেয়ার 11-এ খেলে, এবং আমাদের 20 ন্যাশনাল টিমের বেশিরভাগ প্লেয়ার আমরা 23 খেলি, না ওদের বয়স এত কম ছিল। আমরা ধরেন আমরা 19-20 বছর বয়সে ন্যাশনাল টিমে ঢুকে, 18-19 বছর সাথে 18-19-20-21 এসে আমরা খেলি। তাহলে আমরা সবাই ন্যাশনাল টিমেও 2-3 বছর হয়ে গেছে, আবার এসে এসএ গেমসটা পেয়েছি। তার মধ্যে আমিনুল ভাই গোলকিপার ছিল, এনামুল ভাই খুব ফর্মে ছিল, এনামুল ভাই খুব ফর্মে ছিল, এনামুল ভাই, আমিনুল ভাই আর ওয়ালি ফয়সাল সিনিয়র প্লেয়ার 3 জন খেলছে। মানে আমাদের টিম স্কোয়াডটা খুব ভালো ছিল। বাইরে আবার জাহিদের মতো প্লেয়ার বসা, আমাদের জাহিদ হোসেনের মতো প্লেয়ার বসা ছিল। জাহিদ হোসেনকে কমল, নট অনলি জাহিদ হোসেন, কমল, তৈদুল আলম সবুজ, যারা সেমিফাইনালে স্কোর করছে, ফাইনালে স্কোর করছে পরপর 2 ম্যাচে চেঞ্জিংয়ে নেমে। তৈদুল আলম সবুজ বোধহয় 2010-এর এসএ গেমসে বোধহয় ভারতের এগেনস্টে গোল করেছে। তো আপনাকে বললাম কি, চেঞ্জিংয়ে নেমে কমলও গোল করছে, সবুজও গোল করছে, মানে আপনার বেঞ্চও আমাদের আপ টু দ্য মার্কে ছিল যে আমাদের রেজাল্ট করা। এটা একটা রিজন। বাট কোচ তো অনেক আসছে। এই খালি কোচ বা কয়েকটা ম্যাচ বা এই দিয়ে বাংলাদেশের ফুটবল, মানে এটা আলটিমেটলি কোনো সাস্টেনেবল মানে আমাদের ফুটবল কখনোই সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে আগায়নি। ধরেন আমাদের লিগটাকে ভালো করা, আমাদের আমাদের ক্লাবগুলোর ক্লাব স্ট্রাকচার, আমাদের ক্লাব স্ট্রাকচার ভালো না, এটা একদম 100% ট্রু। আর আমাদের ডোমেস্টিক লিগটা এখন বেটার। আপনি কখন বেটার দেখবেন, যখন এশিয়ান গোল্ড কাপগুলিতে আপনি ক্লাব কাপে যাবেন, তখন ইন্ডিয়ার সঙ্গে আমাদের ডিস্টেন্সটা দেখবেন। কিন্তু আমাদের তো যে এটা নিয়ে অনেক অভিযোগ আছে যে যে মাঠে খেলা হয়, এই তো আপনাকে বললাম কি, আমাদের আসলে সিস্টেমটাই রং। আমরা সবাই এখন ন্যাশনাল টিমের পিছনে দৌড়াচ্ছি। আমরা কিন্তু কিছুদিন আগেও আমাদের এখনও প্রফেশনাল লিগ চলতেছে, বি লিগ, সেকেন্ড বি লিগ শেষ হলো। আমাদের সেকেন্ড বি লিগের মান অনেক কম। সেকেন্ড বি লিগ থেকে আপনার 20% প্লেয়ার বি লিগে খেলার মতো অবস্থায় নেই।
আপনি একটা যখন সেকেন্ড বি লিগের প্লেয়ার, একটা টিম খেলবে, 9টা টিম যখন খেলে, ওখান থেকে নিশ্চয়ই 30-40% প্লেয়ার বি লিগে আসবে পারফর্ম করে। মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের যেটা চ্যাম্পিয়নশিপ লিগ, ফার্স্ট ডিভিশন। চ্যাম্পিয়নশিপ লিগে আমাদের এবছর, গত বছর আর এবছর এমন কোনো মানে ভালো ফুটবল হয় নাই যেটাতে আপনি এখান থেকে প্লেয়ার মানে বি আমাদের লিগে এসে প্রিমিয়ার লিগ বা আমাদের বাংলাদেশ কা- ফুটবল বি- লিগে আসে। রিজন হচ্ছিল আপনি এই লিগগুলি যখন স্ট্রং হবে না, আপনি প্লেয়ার বাইর হবে না, প্লেয়ার আসবে না। তাহলে ওই দিকে নজর দিতে হবে। ওখানে অনেক ধরনের ম্যাচ হয়, বাজে ম্যাচ হয়, ছেড়ে দেওয়া, গোল রিসিভ করা, অন্য টিমকে পয়েন্ট দেওয়া, এগুলো অহরহ হচ্ছে, কিন্তু এগুলো দেখার মানুষ নাই। আপনি যদি আপনার নিচের ফাউন্ডেশনটা যদি স্ট্রং না করেন, আপনি উপর ফাউন্ডেশনে আপনি একটা সময় এসে ধরা খাবেন। আজকে হামজা আসাতে, সুমিত আসাতে, আমি বলবো বেশিরভাগ হামজা আসাতে, দেশের ফুটবলের যে উত্তরণ, ফুটবলের যে ফোকাস, সব হামজা আসাতে। হামজা 2 দিনের জন্য আসছে, আপনার সাইন অনেক কিছুর এম্বাসি, অনেক কোম্পানির অ্যাম্বাসিডার হলো, আবার চলে যাবে, আবার খেলার সময় আসবে। এই হামজা আসাতে দেশের ফুটবলের যে নবজাগরণ আমরা বলি, আমরা আসলে বিশ্বাস করি যে এই যে নবজাগরণটা আপনাকে ধরে রাখতে হলে আপনার ওইসব নিয়ে কাজ করতে হবে পিছন দিক দিয়ে। আসলে কি আমরা পিছন দিক দিয়ে ফেডারেশনের মানুষ কাজ করতেছে নাকি? কমিটি আছে, কমিটির 10 জন নিয়ে পড়েছে, কেউ মাঠে যায় না খেলা দেখতে, মানে মাঠ অবজারভেশনে কেউ নাই। আমরা কোন জায়গায় খেলতেছি, কী অবস্থায় খেলতেছি, কোন পরিবেশে খেলতেছি, এটার দেখারও মানুষ নেই। আপনি এইভাবে তো আপনি একটা জায়গায় যেয়ে আটকাবেন। এখন আমাদেরকে হামজা সাপোর্ট করতেছে আফটার 6 ইয়ার্স পর, কোথায় যাবেন আপনি? হামজার মতো আরেকটা প্লেয়ার আপনি আনতে পারবেন? না, এই যে হামজার প্রসঙ্গ আসলো, সমিত সোম, আমাদের আরো ফাহমিদুল জায়ান, ফাহমিদুল জায়ান, ইভেন আমাদের লোয়ার মানে বয়সভিত্তিক ফুটবলেও এসেছেন ডেকলান সুলিভান, কিছুদিন আগে ট্রেভার ইসলাম নামে একজন খুবই ট্যালেন্টেড ফুটবলার, উনিও বাংলাদেশের হয়ে খেলবেন। তো সব কিছুই খুব ভালো সাইন, ভেরি গুড সাইন। এটা নিয়ে অনেক একটা আলোচনা হচ্ছে, একটা আলোচনা আছে, আমাদের সাবেক ফুটবলাররা তাদের মতামত দিয়েছেন। কিন্তু এটা নিয়ে দেখা যায় যে এক ধরনের মানে এটা কি এরকম হয়ে যায় যে দুই দিকেই দুই মানে এক পেশে হয়ে যায়, মানে একদল লোক মনে করতেছে বিদেশিরা এসেই আমাদের বা আমাদের যারা অরিজিন ফুটবলার তারা এসে আমাদের ফুটবলকে রক্ষা করবেন, আরেক দল মনে করতেছেন যে অরিজিন দিয়ে হবে না আমাদের, না এরকম না না মানে না, আমাদের সাবেক ফুটবলারদের আমি আমি কিছু কথা নিয়ে। আপনি ফার্স্টে চিন্তা করবেন উন্নতি, দেশের ফুটবল কোন জায়গায়, দেশের ফুটবলের রেজাল্ট কি। আপনার যদি উন্নতির দিকে চিন্তা করেন, আপনার দুইটা দিকে চিন্তা করতে হবে। অরিজিন প্লেয়াররা কারা আসতেছে, অনেক হাই প্লেয়ার আসতেছে অরিজিন। হামজা তো হামজার তো ইংলিশ প্রিমিয়ার লিগে, মানে এশিয়ার মধ্যে 3 জনের মধ্যে সে একজন। তো অরিজিন প্লেয়ার কারা আসছে? সমীর সরকার বাইরের কানাডান লিগ খেলে, সমিত সোম এখন ইংলিশ লিগে লন্ডনে ফার্স্ট ডিভিশন খেলতেছে। তাইলে এই যে প্লেয়াররা আসতেছে, এটাই তো আমাদের স্ট্রেংথ। অরিজিনরা আসতেছে, স্ট্রেংথগুলি আসতেছে। এখন আপনি স্ট্রেংথটা ডেভেলপ করার জন্য আমাদের দেশি প্লেয়ারদের কী করতে হবে? ওই জায়গায় নিতে গেলে আমাদের তো নিজেদের কাজ করতে হবে। আমরা তো ফেডারেশন নিজেরা কাজ করি না। আপনি দেখেন আমাদের ফেডারেশনের কারা কারা নিজেরা কাজ করে, কয়জন আছে কাজ করার? ক্লাবগুলিতে দেখেন, ক্লাবগুলির একাডেমি আছে নাকি? ক্লাবগুলি কি কাজ করতেছে? আচ্ছা, এটা একটা প্রশ্ন জাগে যে আমাদের ক্লাবগুলো আসলে কি, মানে তাদের লাভ কি, মানে এই যে আসলে ফান্ডিং করে ওনারা, বাট ওনাদের তো ফান্ডিং ব্যাক, মানে আপনি যে এত টাকা মানে ব্যয় করতেছেন, আপনার আয়ের উৎস কি? আপনাকে তো গভর্নমেন্ট কি হেল্প করতেছে? কিন্তু তারা নিজেদেরকে ব্যবসায় মানে ব্যবসায়িকভাবে উন্নত কেন করে না? দেখেন, আপনার অভিজ্ঞতা থেকে কি আমার মনে হচ্ছে কেন হলো, মানে আমাদের মেইন জিনিস হলো, আপনি যদি ফুটবল কালচার দেশ করতে চান, ক্লাবগুলির ইনকাম সোর্স আপনাকে আনতে হবে। এটা কিন্তু ক্লাব মালিকরা পারবে না। এই কর্পোরেট 2টা ক্লাব আসছে, বসুন্ধরা, ফর্টিস ক্লাব, ফর্টিস? তাদেরকে টাকা কারা দেয়? তারা কিন্তু নিজ মালিকানার ক্লাব, নিজেরাই টাকা খরচ করে। তারা যে টাকা খরচ করে, ব্যয় করে, ওই টাকা কি তারা পায়? পায় না। তারা কি, তাদেরকে গভর্নমেন্ট তাদেরকে সাপোর্ট করা উচিত। এই ধরনের যদি কর্পোরেটকে, যদি আপনার 10টা কর্পোরেট ক্লাবকে যদি সাপোর্ট করে, 10টা কর্পোরেট ক্লাব যদি দাঁড়ায়, আপনার একটা কিন্তু 10টা কমপ্লেক্স হয়ে যাবে, 10টা স্টেডিয়াম হয়ে যাবে, 10টা মাঠ হয়ে, তারাই করে ফেলবে। কিন্তু আপনার গভর্নমেন্ট তাকে সাপোর্ট দিতে হবে। এখন গভর্নমেন্ট কিভাবে তাকে সাপোর্ট দিবে? লিগ্যাল ওয়েতে, ট্যাক্সের ব্যাপার থাকে, তাদের মূল্যায়ন করার ব্যাপার থাকে,
প্রত্যেক বছর তাদের অ্যাওয়ার্ড, ক্রীড়া পুরস্কারের ব্যাপার থাকে, সব কিছু আছে না। তারা কেন এখানে দিচ্ছে, তাদের সম্মানটুকু কি? কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হলে তাদের ফার্স্ট ভিআইপি ইনভিটেশন থাকে দরকার। এই জিনিস ছাড়া তো তারা কিছু চাবে না। তাহলে আমার মনে করি গভর্নমেন্ট যদি চিন্তা করে বাংলাদেশের যে কোনো স্পোর্টস চেঞ্জ হবে, কিন্তু আপনাকে ওই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে স্পোর্টসে। আপনি চাইলে আপনি ধরেন মহারান, আবাহনী বলেন, রহমতগঞ্জ বলেন, ব্রাদার্স বলেন, এইসব ক্লাব কেমন করে চলে? কোনো স্পন্সররা আসলে কিছু টাকা দিয়ে ক্লাব চালায়, তো স্পন্সর যে আনতে তো ওনাদের কষ্ট হচ্ছে। এটা যদি গভর্নমেন্টের মাধ্যমে হয় যে না, বড় বড় যারা শিল্পপতি ব্যবসায়ীরা আছে ওনাদের যদি বলে আপনারা এত টাকা এখানে দিলে আপনাদের ট্যাক্সের এই মুকুব হবে বা আপনাদের এই সাপোর্ট পাবো, আছে তো রিগেলওয়ে তো অনেক সিস্টেম আছে, আপনি সাপোর্ট দেন, দেখবেন অনেক মানুষ টাকা খরচ করবে। বা জিনিসটা যদি এরকম হয় যে সরকারের একটা ফান্ড তৈরি করলো, আমাদের ধরেন প্রিমিয়ার লিগ বা আমাদের ফুটবলের আমাদের 15টা ক্লাবকে নিয়ে একটা ফান্ড, ক্লাবের ব্যাপারে একটা ফান্ড তৈরি করলো যে একটা লামসাম অ্যামাউন্ট সে 1 কোটি টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হবে এবং শর্ত থাকবে যে প্রত্যেকটা ক্লাব নিজেদেরকে আগামী 2 বছরের মধ্যে এই টাকাটা মূলধনটা দিয়ে তারা নিজেদের একটা আয়ের এটা পসিবল সংস্থান হয় না। তৈরি করবে। কারণ কেন এটা হবে না পসিবল? এটা হবে না, আপনাকে বুঝতে হবে গভর্নমেন্টের শুধু অনলি নট ফুটবল আপনার হাতে, ক্রিকেট, অন্যান্য গেম আছে। এটা যদি একটা গেমে আপনি যদি ফোকাস দিতে যান তাহলে অন্য অন্য গেম ফল্ট করবে। আপনার প্রত্যেকটা খেলা আপনাকে চালায় রাখতে হবে, আপনার প্রত্যেকটা খেলা উন্নতি করতে হবে। তাহলে অন্য করতে হলে গভর্নমেন্টের কাজটা কী হবে? গভর্নমেন্টের কাজটা হবে বড় বড় কর্পোরেট যারা আছে তাদেরকে সম্মান দিয়ে একটা জায়গায় এনে তাদেরকে সাপোর্ট করা, তাহলে আপনার ইজি হবে। তারা যদি সাপোর্ট করে, আমি বললাম না, লিগেল ওয়েতে যদি আপনি দেখতে যান বাইরের দেশ কিভাবে চলে, গভর্নমেন্ট সাপোর্ট ছাড়া তো বাইরের দেশগুলি, রিয়াল বলেন, ম্যানচেস্টার বলেন, এদের তো শেয়ার মার্কেট এত ভালো হাই কেন? এইভাবেই তো তৈরি হয়। আমাদের এইভাবে পরিকল্পনার মাধ্যমে আগাইতে হবে, নাইলে আপনি পারবেন না। কেন কেন পারবেন না? আপনি স্ট্রাকচার তৈরি করতে পারবেন না। বসুন্ধরার টাকা ছিল তাই এত বড় সুন্দর স্টেডিয়াম করছে, এত বড় বড় ট্রেনিং সেশন ফিল্ড করছে, একটা এনভায়রনমেন্ট, স্পোর্টস ক্রিকেট স্টেডিয়াম করছে, একটা এনভায়রনমেন্ট তৈরি করছে বসুন্ধরা। মানে এরকম বসুন্ধরার মতো অনেক কোম্পানির টাকা আছে, তারা কিন্তু করে না। কেন? তাদের ওই সাপোর্টটা দিতে হবে গভর্নমেন্টে। কিন্তু প্রশ্ন কিন্তু একটা আসে, ধরেন আপনি অন্য ক্লাবের কথা বাদ দেন, বাংলাদেশে এত বছর ধরে বাংলাদেশের স্পোর্টসের দুইটা মুখ, আবাহনী এবং মোহামেডান, ইভেন ব্রাদার্স, তারা এত বছর ধরে বাংলাদেশের স্পোর্টসে আছে, তারা কেন এখনো পর্যন্ত নিজেদের ক্লাবগুলোকে একটা পর্যায়ে নিতে পারলো না যে আমি ব্যবসা করি, বিজনেস করি, আর্ন করি, আমি সেই আর্নিং খরচ করি? মোহামেডানের নিজস্ব মাঠ নাই, ব্রাদার্সের একটা মাঠ আছে, সে মাঠ নিয়ে সরকার বদল হলে বা এদিক ওদিক হলে মারামারি হয়। একমাত্র আবাহনীর একটা মাঠ আছে, কিন্তু আবাহনীর কোনো কমপ্লেক্স নেই, মানে আবাহনী এত বছরের পুরনো ক্লাব কিন্তু আবাহনী এখনো পর্যন্ত কোনো আয়ের আমি উৎস আমি নেই আপনাকে নিজেদের। বলি, এই জিনিসগুলো আমরা কেন? যে বললাম না সিস্টেমে গলত, আমাদের আসলে ইচ্ছাটা কম। আমরা যে কেউ অফিসিয়াল হই, যে কেউ আমাদের, আমি ডাইরেক্ট আমাদের প্লেয়ারদের কথা বলি, যে কোনো এক্স প্লেয়ার যখন অফিসিয়াল হই, যখন যাই তখনই আমরা অফিসিয়ালদের টাকা সেভ করার কাজে লেগে থাকি। আমি অফিসিয়ালের টাকা ক্লাব প্রেসিডেন্টের থেকে যে আমি কম টাকায় টিম করে দিই, আমি তো সেফ থাকি। এই জিনিসটা থেকে যদি আপনি বাইরে হতে না পারেন, এই সাপোর্টটা, আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে প্লেয়াররা যখন ম্যানেজমেন্টে আসে তখন আপনি তারা আপনি যে ক্লাবগুলি বলতেছেন এখানে ম্যানেজার কারা ছিল বিগত আপনি 30 বছর ধরে দেখেন, তাদের করণীয় কিছু ছিল না? তাদের অনেক কিছু করণীয় ছিল। আমি ব্যক্তিগত কাউকে দোষারোপ করতেছি না, বাট আমাদের সিস্টেম। আমাদের সিস্টেম, আমরা কি করে কাউকে খুশি করতে যেয়ে বিপদটা টেনে নিয়ে আসি, কারণ আমার ওই জায়গাটা দরকার। এটাতে ক্ষতি কারা হয়? আদার্স ফুটবলাররা। আপনি যে বললেন আবাহনী কত সুন্দর মাঠ আছে, আবাহনী মাঠ আছে কিন্তু কমপ্লেক্স হয় না। কমপ্লেক্সের কাজ শুরু করছে অনেক বছর পর। তাও শেষ হয় না। মডার্নের মাঠ আছে, মডার্নের জায়গাও আছে, কিন্তু মডার্নের আপ অ্যান্ড ডাউনের জায়গা থাকে। আপ অ্যান্ড ডাউনের জায়গা থেকে কিছুদিন ম্যাক্স গ্রুপ আসার পর ভালো টাকা পয়সা ইনভেস্ট করছে, ইউনাইটেড গ্রুপ থাকার পর ভালো টাকা পয়সা ইনভেস্ট করছে, টাকা পয়সা ইনভেস্ট করছে ঠিক আছে, বাট ওই ধরনের ইনভেস্টমেন্ট হয় না যে আপনি চ্যাম্পিয়ন করতে পারবেন। যে বছর তারা চ্যাম্পিয়ন হয়েছে, তারা আসলে টিম হিসাবে ভালো খেলছে তাই চ্যাম্পিয়ন হয়েছে লাকিলি। তারা কিন্তু এত টাকা খরচ করে না যে তারা চ্যাম্পিয়ন টিম করছে। চ্যাম্পিয়ন টিম করছে মানে
বসুন্ধরা, মাঝখানে মডার্ন চ্যাম্পিয়ন হয়ে গেছে, কারণ মডার্নের মাঠে এবং তারা ভালো পারফর্ম করতেছিল, তাদের বিদেশিরা ভালো পারফর্ম করেছে, বেশিরভাগ ফিনোমেনাল বিদেশে খেলোয়াড়রা মুজাফফর, সোলাইমান, সানডে, মানডে যে এখন বসুন্ধরাতে, মানে সবাই ভালো পারফর্ম করছে। আমার কথা হলো আপনার প্রত্যেকটা ক্লাবের স্ট্রাকচার নিয়ে কথা বলতে হবে, আপনাকে ফাইট করতে হবে। আমাদের তো পিছু টান আছে অনেক জায়গায়, থাকতে হবে, না থাকলে জীবন যাবে না, থাকতে হবে। আমরা সাপোর্টিং না, এই যে আমি এখন বলতেছি না, নিজের কজকে সাপোর্ট আমি এখন বলতেছি না, এটার জন্য আমার কি হবে, বিএফএফ থেকে অনেকে, ক্লাবের গুলির থেকে অনেকে আমার এগেনস্টে কথা বলবে, ঠিক আছে, কিন্তু এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার নিজের চোখে দেখা ওপিনিয়ন। কারণ আমি ঢাকা আবাহনীতে 3 বছর খেলছি, ঢাকা মডার্নে 2 বছর খেলছি, ব্রাদার্সে 2 বছর খেলছি, শেখ জামালে 3 বছর খেলছি, চিটাগাং আবাহনীতে 2 বছর খেলছি, মুক্তিযুদ্ধে 1 বছর খেলছি, শেখ রাসেল 1 বছর খেলছি, রহমতগঞ্জে হাফ সিজন খেলছি, ফর্ডিসে 4 বছর আছি। আমরা ফর্ডিসে এখন আমরা প্রেশার ক্রিয়েট করি, মানে প্রেশার বলতে আমরা খুবই সুন্দর করে বলি, প্রেশার না, এটা প্রেশার বলে বলবো, আমরা বুঝাই আমাদের এমডি সাহেবকে যে একটা স্টেডিয়াম করেন। উনি চেষ্টা করতেছে, যে উনি অলরেডি মাঠ করছে, ফর্টিস নিয়ে একটু আমি কথা প্রসঙ্গক্রমে না, কারণ স্টেডিয়ামের ব্যাপার, কালচার অলরেডি মাঠ করছে। হ্যাঁ। বিসিএল কিন্তু সেকেন্ড বি লিগ কিন্তু ওখানে হয়, ওই মাঠে খেলা হয়, অলরেডি মাঠ করছে, সেকেন্ড বি লিগ স্টেডিয়াম করে না, বাট মাঠ আছে, মাঠ আছে, আপনি কথাটা বুঝছেন, খুবই উন্নত এবং মানের মাঠ। এবং উন্নত, এবং খুব পরিবেশ খুবই সুন্দর। হ্যাঁ। তা আপনার এইভাবে কারা করছে, এটাতে এমডিকে সবাই বলাতে, এমডি স্পোর্টস মুখে, আমাদের ক্লাব প্রেসিডেন্ট হলো স্পোর্টসের, ফুটবলকে ভালোবাসে, তারা 2 ভাই, তারা চায় ফুটবলের জন্য কিছু করতে, নিঃসন্দেহে, কিন্তু এখন তাদেরকে রেসপেক্ট, সম্মানটা দেওয়ার জায়গাটা কোন জায়গায়? আমাদের এমডি ম্যানেজমেন্ট কমিটির মেম্বার আছে, ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটির মেম্বার, অলরেডি এখন ওনার যে ইচ্ছা, ওনার যে শক্তি, ওনার যে ইচ্ছাটা, ওইটা কত দূর থাকবে, যতটুক আপনি গভর্নমেন্ট, রেসপেক্ট, ফেডারেশন বলেন, গভর্নমেন্ট বলেন, তাকে সাপোর্ট দিবে, তার ব্যবসা টিকলে বা ব্যবসা যদি উনি করতে পারে, দেন উনি এখানে দিতে পারবে, ওনার ট্যাক্স আদার সব, মানে অলমোস্ট সব কিছু, তাহলে ওনাকে তো ওই সাপোর্টটা দিতে হবে, কারণ উনি উইনিংলি এখানে আসছে, এবং উনি উইনিংলি সব কিছু করতেছে। এটা প্রত্যেকটা ক্লাবের ব্যাপারে, আমি মডার্নে যারা ইনভেস্টমেন্ট করবে, মডার্ন ক্লাবের জন্য যারা ইনভেস্টমেন্ট করবে, আবানির জন্য যারা ইনভেস্টমেন্ট করবে, ব্রাদার্সের জন্য যারা ইনভেস্টমেন্ট, আরামবাগের জন্য যারা ইনভেস্টমেন্ট করবে, তাদের ওইভাবে, যেমন আমাদের আউটডোর স্টেডিয়ামটা কিন্তু আমাদের মতিঝিল এলাকায় 3টা ক্লাব ইউজ করতে পারে। 3টা ক্লাব যদি এখানে, এটা তো আর ন্যাশনাল ক্রীড়া পরিষদরা বলবে আমরা কাজ করব, আমরা ঠিক করব, শিডিউল করে দাও, আমরা কাজ করব, আমরা ঠিক করব, মাঠের যত্ন আমরাই নিব, ইচ্ছা শক্তিটা কেউ বলবে না, কিন্তু অন্য জায়গায় টাকা ঠিকিয়ে দিয়ে ট্রেনিং করে আসবে, বাট নিজের সামনে মাঠটা সুন্দর করে, গভর্নমেন্ট থেকে, ন্যাশনাল ক্রীড়া পরিষদ থেকে পারমিশন নিয়ে সুন্দর করে 3ও ক্লাব যদি টাকা খরচ করে, ওই মাঠটা একটা হাই স্ট্যান্ডার্ড হয়ে যাবে ট্রেনিং সেশনের জন্য। পুলিশের মাঠ আছে, পুলিশ যেমন করে নিজের মাঠ, ওনারা নিজেরা যত্ন করে, এইভাবে 4 ক্লাব আমাদের এই ক্লাব পাড়ায় আছে, ওয়ান্ডার্স, ফকিরাপুল, মডার্ন, তারপর হলো ভিক্টোরিয়া, ওয়ারি, মানে খেলে যারা, তাহলে তো আর কোনো জায়গায় লাগে না। এখন পাইলো আরামবাগের ছোট মাঠ, কমলাপুরের মাঠ পাইতেছে, ফ্রি পাইতেছে, দরকার কি? আপনি কথাটা বুঝছেন, এই জায়গাটুকুতে আমরা আটকে আছি, আমাদেরকে একটু বাইরে যেতে হবে ওখান থেকে, আমাদের চিন্তা করতে হবে, আমাদের ফিউচার চিন্তা করতে হবে। আমরা চিন্তা করি প্রেজেন্ট, আপনি প্রেজেন্ট চিন্তা না করে ফিউচার চিন্তা করেন। আপনি যদি মনে করেন যে এখন যা করে যাবেন সামনে, এটাকে, এই করাটা সামনেকে টাইনে নিয়ে যাবে অন্যজনরা, আপনি আমাকে 10 পা আগাই দেন, আমি 20 পা আগাই নিয়ে যাব, কিন্তু আমরা কি করি, 10 পা আগে পিছিয়ে নিই, আগে আমি পিছিয়ে থাকি, আরেকজন এসে করবে, আমি যতটুকু করছি এনাফ করছি, ওই জায়গা থেকে আমাদের বাড়িতে। যদি আপনি ফুটবলকে ভালোবাসেন সিরিয়াসলি, যে আপনারা যদি, এই যে আপনি বললেন আমাদের ফুটবলাররাই ফুটবলকে ভালোবাসতে হবে, সব কিছুর সমাধান কিন্তু ফুটবলাররাই করতে পারবে, যারা দেশকে সার্ভিস দিছে, যারা বহু সময় দিয়ে ফুটবল খেলছে, এবং তাদের সঙ্গে 2 ধরনের মানুষ থাকতে হবে, ইনভেস্টর থাকতে হবে এবং পলিটিক্যাল পাওয়ার মানুষ থাকতে হবে। কেন? আপনি যে কোনো জায়গায় আটকেলে তারাই আপনাকে লাইন করে, ইনভেস্টর কে থাকবে, ব্যবসায়ীরা, তারা ইনভেস্ট করবে। এই যে টেকনিক্যালগুলি কে দেখবে, ফুটবলাররা দেখবে, সোজা হিসাব, এখানে কিন্তু বাইরের আর কোনো কাজ থাকে না। এই জায়গায় যদি আপনি ইমপ্রুভমেন্ট, উন্নতি চিন্তা করেন, আর যদি আপনি বললেন রামছাপের মতো চিন্তা করেন, চলতে থাক না, দরকার কি খোঁজার কাউকে।
আচ্ছা, এই আলোচনা আসলে এটা সম্পূর্ণ আলাদা একটা অনুষ্ঠান করতে হবে আর কি, বাংলাদেশের শেষ ফুটবল হয়ে যাবে, বা শেষ সিস্টেম নিয়ে আর কি। শেষ হবে। মামুনুল, এই আপনাদের একটা জেনারেশন ছিল 2000, এই ওই যে যেটা ডিডোর হাতে আসা ব্রাজিলিয়ান কোচ, এই জেনারেশনটা ট্যালেন্টেড ছিল, ট্যালেন্টেড, অবশ্যই ট্যালেন্টেড, তারা ভালো ফুটবল খেলেছে, কিন্তু আপনাদের যে জেনারেশনটা বাংলাদেশের ফুটবলে, তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে আপনারা ডিসিপ্লিন ছিলেন না। এই অভিযোগটা আপনি কিভাবে খণ্ডাবেন? না আসলে এটা আসলে ভুল। ডিসিপ্লিন না থাকলে তো আমি আর 15 ইয়ার্স ন্যাশনাল টিমে খেলতাম না। আমাদের কোনো প্লেয়ার 10 বছর, সবাই কিন্তু 8-10 বছর খেলছে। আপনি ডিসিপ্লিন না হলে কি 8-10 বছর খেলতে পারতেন? কিন্তু এই অভিযোগটা কিন্তু ফুটবল এটা এটা পাড়ায় মহল। এটা কারা করছে দেখেন, আমাদের ওই প্রবলেম বললাম না, ইগো। আমরা এই যে যে কথাটা বলছেন, আমাদের বেশিরভাগ প্লেয়ার স্টেট পার্ট কথা বলতো, যে কোনো কিছুর জন্য চাই বসতো, এটা করতে হবে। এই জিনিসটা অনেকে নিতে পারতো না। সবাই চাই বিএফএফ এর সেক্রেটারিকে জিওজোর করো। আপনি সাবেক সেক্রেটারির কথা বলতেছেন। হয়তো আপনি বুঝতে পারছেন, খুলে বললাম না, জিওজোর করো, কিন্তু পেড সেক্রেটারি, কথাটা বুঝছেন? তো জিওজোর ওনার সময় তো এই কথাগুলি তো ওনাদের সময় উঠছে, এবং কথাগুলি উনিই বলছে। ওনার কথাই সালাউদ্দিন ভাই শুনতো, কারো কথা না শুনুক, ওনার কথা শুনতো, আর একজনের কথা শুনে, ওমেন্স কমিটির চেয়ারম্যানের কথা। এই দুইজনের কথা ছাড়া সালাউদ্দিন ভাই কারো কথা শুনতো না। তাই ওনার কথাই তো উনি সবার কাছে এগুলা বলে বেড়াচ্ছে, তো ওনাদের ব্যর্থতা। ওনারা টিকতে পারলো না, আমরা টিকে মানে গেলাম। একটা জেনারেশন অফ প্লেয়ার্সের এগেনস্টে ওনার এত রাগ কেন ছিল, এটার কারণটা কি? এটা কারণ হচ্ছিল আমরা খালি খুবই, আপনারা চাইছেন এটাই? আমরা চাইছি আমরা আমাদের মতো করে থাকি, আমরা ভালো কিছু চাইতাম। এখনকার 5 স্টার হোটেলে থাকে না, এখনকার প্লেয়াররা 5 স্টার হোটেলে থাকে না। আমাদের ড্রেস আপ দিত 200 টাকার 100 টাকার গেঞ্জি। আমরা চাইতাম ভালো জিনিস, ব্র্যান্ডের জিনিস। এতটুকু চাওয়া কি আমাদের অপরাধ? খাওয়া দাওয়ার সিস্টেম ভালো ছিল না, আমরা একটু ভালো খাওয়ার চাইতাম, এটা আমাদের অপরাধ? এটা নাকি ঝগড়াঝাটি হইতো নাকি অপরাধ না। আমরা কেউ ঝগড়াঝাটি করতাম, আমরা অবজেকশন দিতাম। এই অবজেকশনটা ওনাদের পছন্দ হতো না। আর আমরা যারা 7-8 জন ছিলাম, আমরা সবাই তো একসঙ্গে থাকতাম, একই সঙ্গে থাকতাম, এটা ওনাদের পছন্দ হতো না। আপনি কথা বুঝছেন না? টিম টিম টিমওয়ার্ক কীভাবে তৈরি হয়? টিমওয়ার্ক তো এইভাবে তৈরি হয়, ফ্রেন্ডশিপ? ফ্রেন্ডশিপ। আমরা সিনিয়র জুনিয়র সব একসঙ্গে থাকতাম। আমাদের বড় ভাইরা, আমাদের এটা আমি বড় ভাইদের কাছে এটা বেশিরভাগ আসলে এটা বলবে যে ক্রীড়ামন্ত্রীর তেল দেওয়া হচ্ছে, এই ধরনের এগুলো আসলে আমিনুল ভাইয়ের ক্যাপ্টেন্সি লিডারশিপ খুবই ভালো ছিল। আমিনুল ভাই আমাদের সবাইকে একসঙ্গে রাখতো, এটা আমি, কারণ আমার ফার্স্ট ক্যাপ্টেন আমিনুল ভাই। আবার এই দিক দিয়ে যদি উল্টাটা দেখেন, জয় ভাইয়ের ব্যাপার বলেন, জয় ভাই আবানি ক্লাবে সেম জিনিস, ওনার লিডারশিপটা অনেক ভালো ছিল, উনি সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকতো। বেটার আমিনুল ভাই, জয় ভাইয়ের থেকে বেটার আমিনুল ভাই। এরপর As a যারা leader? এজ এ লিডার, মানে সবার সঙ্গে কোনো কিছু প্রবলেমে গেলাম, সঙ্গে সঙ্গে সলভ করার ট্রাই করতো, শুনতো, ঠিক আছে আমরা আলাপ করতেছি। এরপরে আমরা কোনো লিডারশিপ, সিনিয়র লিডারশিপ পাইনি, বলার মতো মানুষ পাইনি। তো বলছে কারা? আমরা তো খেলছি 18-19 বছর বয়সে ন্যাশনাল টিমে, 21-22 বছর বয়সে আমাদের মুখ খোলা শুরু হয়েছে। আপনি নিতে পারবেন? আপনার কথা হচ্ছে নিতে পারবেন? আওয়ানি মডার্নে তখন দৌরত্ব আউট হইলো, তখন আসলো শেখ জামাল, শেখ রাসেল, মুক্তিযোদ্ধার দৌরত্ব, তখন আরেকটা টানা হাস রয়েছে না? আপনারা চাইলে এখন আমরা আওয়ানি মডার্নে খেলাইতে পারতেছেন, আমরা কই খেলতেছি মুক্তিযোদ্ধা খেলতে, আমরা খেলতেছি শেখ রাসেল। আমরা ভাগ করে শেখ জামাল, শেখ রাসেলের দুই টিম দুই সাইডে চলে যাই। রাগ আছে তো, ক্ষোভ তো থাকার কথা। তার মানে কি সিন্ডিকেটটা আপনাদের সময় শুরু হয়েছে? না, আমাদের সময় কোনো সিন্ডিকেট ছিল না। আপনার শুনেন, আমরা 2010-এ যখন যাই, এই আলোচনাও আছে। ব্যক্তিগত আমি আপনাকে বলি, আমরা যখন আবানি ছেড়ে আমাকে আবানিতে কে নিছে? আমাকে আবানিতে 4 জনের নাম আছে এখানে, 4 জন মিলে নিছে আমাকে ব্রাদার্স থেকে, আমি ইয়ং 9 আসছি, 9 আমাদের মডার্ন কে নিছে। এমিলি মডার্নে যাচ্ছিল, বলে যে মডার্নে খেলবি চল, আমিনুল ভাই ডাকছে বাউয়ের অফিসে, গেছি। তো এটা কি সিন্ডিকেট? পুরো 10-এ শেখ জামাল টিম করছে আমিনুল ভাই। আচ্ছা, এই যে আপনাদের যে না, আপনি ব্যক্তিগতভাবে আমি বলি, 2010-এ পুরো শেখ জামাল টিম করছে আমিনুল ভাই ক্যাপ্টেন্সি নিয়ে, তাহলে আমিনুল ভাই কি সিন্ডিকেট করছে? এটা হলো আপনার একটা টিম চ্যাম্পিয়ন হইতে আপনার কাকে কাকে লাগবে, আপনি তাকে নেবেন। আমাকে তো এখন কেউ নেয় না চ্যাম্পিয়নশিপ টিমের জন্য, কারণ আমি তো এখন চ্যাম্পিয়ন প্লেয়ার না। আপনাকে এটা বুঝতে হবে।
এটা আপনাকে এগুলো সব সিন্ডিকেট হচ্ছে হলো, আমি এখন এর আগেও একটা গেতে বলছি, সিন্ডিকেট হয়ে হলো হাই অথরিটির কাছ থেকে, সংস্থার কাছ থেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন হাই অথরিটি সংস্থা, যে কোনো ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি, এরা করবে সিন্ডিকেট। পাওয়ার তো এদের হাতে, আমরা তো ননির পুতুল। আপনি আমার চাইলে নেক্সট ম্যাচ না খেলা, আমি এই ম্যাচে গোল করছি, নেক্সট ম্যাচ আপনি আমাকে অফ করে দিতে পারেন। আপনার না খেলালে আমি ক্লাবের সঙ্গে যুদ্ধ করতে পারবো? তাহলে আপনি সিন্ডিকেট কেমনে প্লেয়াররা করে? প্লেয়ারদের হাতে কিছু থাকে না। বাংলাদেশের যেভাবে আমরা চলি, যেভাবে আমরা ক্লাবগুলিতে খেলি, আমরা জিম্মি অফিসিয়ালদের কাছে। আমরা ফেডারেশনে যখন ন্যাশনাল টিমে খেলি টাকা ছাড়া, কোনো টাকা পয়সা কিন্তু মনে করে জনগণ মনে করে আমাদের অনেক টাকা দেয়। আমরা কোনো টাকা পয়সা, ক্রিকেট বোর্ড যেভাবে দেয় প্লেয়ারদের স্যালারি, আমরা ফুটবল ফেডারেশন, আমরা ফুটবল ন্যাশনাল টিম থেকে ফেডারেশন থেকে কোনো দিন কোনো টাকা পাইনি, এত টাকা মাসে স্যালারি কোনো দিন পাইনি। যে ক্যাম্প করতাম ওই ক্যাম্পের টাকা পাইতাম 10,000 টাকা, এটা আর আগেবারও বলছি। আবার যখন সাইন করে কোড অফ কন্ডাক্ট হয়ে যায়, কোড অফ কন্ডাক্টে কী লেখা আছে আমরা নিজেরাও দেখি না, জানিও না, 4 পেপারে একটা সাইন করে দিই, টাকা স্যার আপনি কোড অফ কন্ট্রাক্টে চলে গেছেন। এগুলো বলে তো খারাপ হয়ে যায়। কোড অফ কন্ট্রাক্টটা কি? দায়বদ্ধতা, তো আমাদের দায়বদ্ধতা, দেশের প্রতি ভালোবাসা। হয়তো আমি বললাম তো আমাদের দায়বদ্ধতা, দেশের প্রতি ভালোবাসা। ঠিক আছে, আপনি আমাকে যে সাসপেন্ড করে দিলেন, কোনো কিছু রিজন দেখাইতে পারলেন না, প্রমাণ দেখাইতে পারলেন না। 2 দিন বোর্ড মিটিং বসাইছেন, 2 দিন ডাকছেন, 2 দিন কথা শুনে পরে সাসপেন্ড করছেন। তখনও ফাইট করছি, এখনও ফাইট করি, এখনও কথা বলি। আপনাকে সাসপেন্ড করা হয়েছিল? আমাকে সাসপেন্ড, জাহিদের পক্ষে কথা বলছি তাই। একটা ম্যাচ বঙ্গবন্ধু গোল্ড কাপের সেকেন্ড ম্যাচে আমরা হেরে গেছিলাম বাহরাইনের সঙ্গে, সরি সেমিফাইনালে। ওই ম্যাচে জাহিদরে খেলানো হয় না, তার আগের ম্যাচে জাহিদ টপ ম্যাচ খেলছে। আমি রিকোয়েস্ট করছিলাম সালাম ভাইরে যে ভাই জাহিদরে আপনি ম্যাচটা অফ করায় না। তার আগের দিন জাহিদ রাতে লেট করে আসছে, মানে ম্যাচের আগের দিন না, ম্যাচের পরে বাসায় গেছিলো, বাসা থেকে লেট করে আসছে, তা ডাইরেক্ট ওর অফ করে দিছে। তা আমার টিম, আপনি আমার টিমের ক্ষতি করলেন না, আপনি টুর্নামেন্টের পর ওর শাস্তি দেন। আমি রিকোয়েস্ট করাতে আমিও নাকি ওর সঙ্গী, বুঝছেন আপনি? আমি আমার টিমের বেস্ট প্লেয়ারের জন্য রিকোয়েস্ট করব না? আপনি কি আপনার কলিগের, বেস্ট কলিগকে আপনি রিকোয়েস্ট করবেন না ক্ষতি হলে? তা আমি তো আমার আমি আমারটা, আমি ক্যাপ্টেন হিসাবে আমি কি চাবো, এটাই করছি। প্রথম বঙ্গবন্ধু গোল্ড কাপে আমরা ফার্স্ট ম্যাচ হারার পর বলছি যদি আমরা ফাইনাল না খেলে আমরা রিটায়ারমেন্ট নিব, বলছিলাম কথাটা। আমরা ফাইনাল খেলছি, ফাইনালের আগে 1 কোটি টাকা দিবে বলছে সালাউদ্দিন ভাই সেমিফাইনালে, একদম কনফারেন্সে। তখন জাহিদ বলছে টাকা এখন দেন, ওই টাকা গাড়িতে আছে। বাস, এগুলো তো অনেক কথা বলি না আমরা, বললে কি হয়? সালাউদ্দিন ভাইয়ের মুখের উপরে ডাইরেক্ট বলছে টাকা এখন দেন, কয় টাকা গাড়িতে আছে, তাহলে বাইর করে দেন। আপনি কথা বলছেন, রাগটা কোন জায়গায়? সালাউদ্দিন ভাইয়ের রাগ জাহিদের উপর। আপনার এই ভালোবাসা এক জিনিস, আর রাগ, ওই ক্ষোভটা জমছে। মানে মোট কথা আপনারা একটু ঠোঁট কাটা ছিলেন আর কি। না, আপনাকে আপনার বাংলাদেশের যত টপ প্লেয়ার দেখেন, বেশিরভাগ টপ প্লেয়ারের ঠোঁট কাটা। কেউ এত ইজিলি না, কারণ কষ্ট করে এখানে আমরা সারভাইভ করি, অনেক কষ্ট করে সারভাইভ করি। আপনি চিন্তা করে দেখবেন, আপনি খুঁজেন কারা ঠোঁট কাটা না। আরমান ভাইয়ের সামনে কেউ কথা বলতে পারে? আরমান মিয়া, হ্যাঁ, আরমান মিয়ার সামনে কেউ আছে? ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার, কেউ ওনার সামনে কথা বলতে পারে? আমরা এখনও দেখলে তো মাথা নিচু করে কথা বলি। কেন করি? অনলি রেসপেক্ট। উনি গালি দেয় এটার জন্য না, ওনারে সম্মান করি, বিকজ ইজ এ হিউম্যান বিং, গুড হিউম্যান বিং, ফাইট করে, সব জায়গায় কথা বলে। কয়জনে বলছে এই কথা? আমাদের রাগ আছে, ক্ষোভ আছে, আমাদের অনেক রাগ ওঠে, আমার এখনও রাগ ওঠে অনেক ব্যাপারে। এই যে কথা বলতেছেন, এই বললাম 1 কোটি টাকা চাইছে, এই 15 সালেরটাও উনি 18 সালে 17 সালে যে জিতটা মিটাইছে। টাকাটা পাইছিলেন না, টাকা তো 1 টাকা উনি অস্বীকার করছে পরে। এই কারণেই তো আমাদের সঙ্গে ওনাদের সমস্যা। আমাদের তখনও বাদ দিতে পারে নাই, বিকজ অফ আমরা মাঠে পারফর্ম করতেছিলাম। ওনার টিমে ওরকম স্কোয়াডে প্লেয়ার ছিল না। এগুলো হলো আপনার ভিতরে একদম ট্রু কথা। যাকে জিজ্ঞেস করবেন ওই টিমমেট সবাই বলবে। একমাত্র জাহিদ ভাই বলছে টাকা দেন, 1 কোটি টাকা দিবেন বলছেন, দেন না কেন? ফাইনাল ফুটবল ফেডারেশন প্রেসিডেন্টের মুখের উপর ফাইনালে উঠছি, আপনি টাকা দিবেন বলছেন, টাকা দেন। কয় ফাইনাল চ্যাম্পিয়ন হইলো, বলে যে এটা কোনো কথা না, আপনি আমাদের বলছেন তোমরা ফাইনাল উঠলে 1 কোটি টাকা নিবা, দিয়ে দেন 1 কোটি টাকা। উঠছি তো ফাইনাল, হ্যাঁ ফাইনাল উঠছি তো, ফাইনালে চ্যাম্পিয়ন করে দিলে 3 কোটি টাকা দিয়ে আপনি যা দিবেন তখন ফাইনালের পর দিয়ে। এই কথাগুলো একমাত্র জাহিদ বলে সম্ভব হয়েছে কথা বলতে।
অন্য কেউ সাহস ছিল না। এই জাহিদের এই রাগটা 2007-এর তুলছে ওনারা সবাই মিলে। আপনি সম্প্রতি একটা দেশের ন্যাশনাল ডেইলিকে বলেছেন যে ফুটবল ফেডারেশনের সঙ্গে আপনার 20 বছর ধরে টানাপোড়েন, আপনি টানাপোড়েনের অনেক কিছুই না আমি চর্চায় বললেন আর কি। আমি ফাইট করছি, কারণ অনেক আমি ডিটেল বললেন। আমি তাওয়ানি মডার্নে বেশি দিন মানে ওইভাবে সাইদ হাসান কানন আপনার উপর খেপা কেন ছিল? বাড্ডায় খেলি নাই তাই। তখন তো উনি বাড্ডার অফিসিয়াল বাড্ডা টিম করতো, এখন বাড্ডার কাউন্সিলর। বাড্ডার তো সব, তখন তো ভিক্টোরিয়া বাড্ডাতে ভাগাভাগি হইতো প্লেয়ার, জুনিয়র লেভেলের প্লেয়ার। চেক করে দেখেন। আমি তো বলছি আপনারা চেক করবেন, দেন আমাকে বলতে পারবেন না মামুন মিথ্যা বলে নেই। আমি আমার লাইফে মিথ্যা বলি না। তখনই 17 খেলার পর বাড্ডায় অফার করছিল, তো আমি বাড্ডায় না যেয়ে ব্রাদার্সে গেছি। তখন আমি জুনিয়র প্লেয়ার, স্বাভাবিক, ব্রাদার্স বড় টিম। বড় টিম, লিগ চ্যাম্পিয়ন, ঢাকা লিগ চ্যাম্পিয়ন, বাড্ডা ফার্স্ট ডিভিশন খেলে। আপনি বুঝতে পারছেন? আর আমাকে নিয়ে তখন তো কেমন মাথা ঘামানো নয়, কারণ আমি ইয়ং প্লেয়ার, ইয়ং সাইনিং ব্রাদার্সে। আমাকে তো উনি যে কাজটা করছি তা তো ব্রাদার্স অতটুকু পর্যন্ত যাবেও না। ওইটা তো বাবলু স্যারই জানে, আচ্ছা যেমন বাবলু স্যারই জানে সব। বাবলু স্যারই তো করছিল আন্ডার-20-তে ডাইরেক্ট বলছে বাদ দিতে। বাবলু স্যারকে আমার টিমের বেস্ট প্লেয়ার আমি কেমনে বাদ দিব, বেস্ট মিডফিল্ডারে। ন্যাশনাল টিমে তো সেম জিনিস হয়েছে। আমাকে আপনার ক্রুইফকে বলছিল এশিয়ান গেমসে যাওয়ার আগে, মনে আছে সিলেটের 2টা ম্যাচ হয়েছিল নেপালের সঙ্গে, একটা আর্মি স্টেডিয়ামে, এখানে আমরা 1 গোলে জিতছি, ওখানে 1 গোলে হারছি। ওখানে রেফারির সঙ্গে বিতর্ক হয়েছে, ডাইরেক্ট সালাউদ্দিন ভাই বলছে ক্রুইফরে মামুনরে বাদ দাও। ঠিকই তো আমি যে এশিয়ান গেমসে গোল করছি। আফগানিস্তানের এগেইনস্ট। তারপরে আমার লাস্ট খুব খারাপ অবস্থা, আমি যে বছর চিটাগাবানিতে চেঞ্জিংয়ে ম্যাচ খেলি, খুব কম ম্যাচ খেলছি 17 সালে, যে আমার খুব আপ অ্যান্ড ডাউন চলতেছিল ক্লাবের সঙ্গে। টাকা পয়সা চিটাগাবানি টাকা দেয় নাই, রুল আমিন তরফদার সাহেবের কাছে এখনও 30 লাখ টাকা পায় ক্লাবের টাকা। আপ অ্যান্ড ডাউন চলতেছিল তখনকার। ওই টাকা আমি খেললে টাকা দিতে হবে, বসায় রাখছে। আমি বললাম না আমরা জিম্মি ক্লাবে সবার সাথে, মানুষ তো বুঝে আমরা কেন এটা করি না কেন, আমরা তো ক্লাবের কাছে জিম্মি থাকি। ক্লাব চাইলে আমার টাকা দিবে, ক্লাব না চাইলে আমাদের ডকুমেন্টারি আমরা ফেলার। আমার দোষ আছে, কারণ ডকুমেন্টারি আমরা ওইভাবে সাইন করি না জেনে। অ্যান্ড্রোরে বলছিল, অ্যান্ড্রো আমাকে ডাকছিল ইন্ডিপেন্ডেন্ট কাপ যখন দেশি প্লেয়ারদের হয়েছে, তখন তো খেলাইতে বাদ দিয়েছে ক্লাব, তখন আমাকে অ্যান্ড্রো ডাকছিল। অ্যান্ড্রো জুনিয়র প্লেয়ারদের ওখানকার টিমে যারা যারা ছিল সবার কাছে জিজ্ঞেস করেন, থাইল্যান্ডে বলে যে সোয়াক সেক্রেটারি বলছে সবচেয়ে ইনডিসিপ্লিন মামুনকে হ্যান্ডেল করা কঠিন। অ্যান্ড্রো বলছে ওই তো ঠিক আধা ঘন্টা আগে সব জায়গায় দেখেও আয়সা হাজির, ওই তো টাইম মেনটেন সবচেয়ে বেশি করে এবং ট্রেনিংয়ে সবচেয়ে বেশি অ্যান্ড্রো উড সবার জুনিয়রের সামনে বলছে। তখনকার যারা ছিল টিমে সবাই জানে, ওই তো সব কিছু করে। তখন জুনিয়ররা লেট করে আসতো, একদিন রাগ, ও তো অনেক রাগী ছিল, রাগের মাথায় কথাটা বলছে। কে বলছে? সেক্রেটারি বলছে। সেক্রেটারি কে ছিল? সোহাগ সাহেব ছিল। আমি তো তারপরে এখন সুন্দর করে সোহাগ সাহেব ডাকি। আবু নাইম সোহাগ। সোহাগ সাহেব ছিল। ফিফার নিষেধাজ্ঞা নিয়ে যিনি এখন আছেন আর কি। আপনি শুনেন, আল্লাহর মায়ের শেষ রাইতে হয়। আল্লাহ আপনার যা অন্যায় করবেন, আল্লাহ আপনাকে সামনাসামনি দিয়ে চলে যাবে। আমরা যদি অন্যায় করতাম, আমি একটা জিনিস ক্লিয়ারলি বলি, আমি যদি ইনডিসিপ্লিন থাকতাম, আমি যদি অন্যায় করতাম, আমার যদি লাইফস্টাইল ভালো না থাকতো, তাহলে আমি 22 বছর আমার কেরিয়ার হইতো না। খুঁজে দেখেন 22 বছর কার কেরিয়ার। মিডফিল্ডার খুঁজবেন, গোলকিপার খুঁজেন না। আবার গোলকিপার খুঁজলে 2 যুগ পার আছে। আপনি এই যে 22 বছর 21 বছর কারো কেরিয়ার পাবেন না, 15 বছর ন্যাশনাল টিমের কেরিয়ার কারো পাবেন না। তাহলে আমরা কোনো ইনজুরি নেই, মাসেল ইনজুরি ছাড়া কোনো এত বিগ ইনজুরিও পড়ি না আল্লাহর মতে। তাহলে ইনডিসিপ্লিন এই কথা ওই কথা আসে কেন? আসে হ্যান্ডেল করা ডিফিকাল্ট, কেন আমাদেরকে হ্যান্ডেল করতে হলে আমরা মাথা নিচু করি না। না তা বলে অসম্মান করি তা না, এটা ভুল। আমি আমার ওয়ে ভাই, আমি মাঠে, আমার কাজ কি? খেলা। আমার কাজ কি? রুমে এসে রেস্ট নেওয়া। আমার কাজ কি? টিমমেটদের সঙ্গে ভালো থাকা। এর বাইরে তো আর কিছু না। আমার কোনো টিমমেট আমার নামে অবজেকশন দিচ্ছে আজ পর্যন্ত? আমার সব টিমমেট আমাকে সাপোর্ট দেয় স্টিল নাও। আমি ফর্টিসের সবচেয়ে সিনিয়র প্লেয়ার না? সবার সিনিয়র। টিমমেটরা আমাকে কী পরিমাণ সাপোর্ট দিচ্ছে আপনি ওদের কাছে যাই দেখবেন। যখন যে টিমে খেলছে, আপনি শেখ জামাল ক্লাবে এখনও যান, এখন তো ক্লাব নাই, ঢাকা আবানিতে যান, ঢাকা মডার্ন ক্লাবে যান, এই আমাদের যে স্টাফরা আছে স্টাফদের যে জিজ্ঞেস করেন কোনো দিন খারাপ ব্যবহার করছি? বিএফএফে যান, একজন পিওনের কাছে জিজ্ঞেস করেন কোনো দিন খারাপ ব্যবহার করছি? বলতে পারবে কেউ? তো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি না, ব্যবহার খারাপ করি হলো সিনিয়র অফিসারদের সঙ্গে।
আপনার কথাটা বুঝতে পারছেন মানে এটা খোলা আলাপ, কারণ আমরা প্লেয়াররা এত পরিমাণ পেন নিয়ে ফুটবল খেলি। বাংলাদেশের জেনারেশন, এখনকার জেনারেশন তো সো ফাস্ট, এখনকার জেনারেশনের সঙ্গে আমরা কথা বলাই পারবো না। তো জেনারেশন, এখনকার জেনারেশন জানেই না। আগের জেনারেশনও ওইভাবে কিছু কিছু বুঝতো, বাট কেউ জানে না যে আমরা কিভাবে যুদ্ধ করে ফুটবল খেলি। আপনি আবানিতে খেললে আপনি ন্যাশনাল টিমে খেলবেন, আপনি মডার্নে খেললে আপনি ন্যাশনাল টিমে খেলবেন। এই অবস্থানটা 2010-এর পর চলে গেছে। তাও কয়েকজন ডাক পাইতো, বাট 2010-এর পর এগুলো চলে গেছে। আবানি মডার্নের তারপর আপনি আবানি 10 জন থাকবে ওই যে আপনি নিজে আমার থেকে ভালো আপনি জানেন, 12 জন 10 জন ভাগ করা হয়তো। ওটা তো এক ধরনের সিন্ডিকেট। এটা তো কারা করতো? এটা তো প্লেয়ার করতো না, এটা তো আপনারা বললাম হাই অথরিটি। সিন্ডিকেট করবে হাই অথরিটি, ম্যানেজমেন্ট। প্লেয়াররা কিছু না, প্লেয়াররা কি বলির পাঠা, যখন যারা চাবে জবা দিয়ে দিবে, বলি দিয়ে দিবে। আমাদের প্লেয়ারদের অবস্থান এরকম। আমরা যখন এখন বলতেছি, দেখবেন কালকে মেসেজ চলে আসতে পারে একটা। আমরা অনেক কিছু হজম করছি প্লেয়িং ক্যারিয়ারে, কারণ কোনো কিছু বলতে গেলে আমি জানি আমার সামনে আঘাতটা আসতে পারে, তারপরেও ওই পিছু বাদই নেই। সবচেয়ে বেশি খারাপ আপনি যেটা বললেন, যা কথা উঠছে আবু নাইম সোহাগ সাহেবের সময়, তাহলে সোহাগ সাহেবের নিশ্চয় আমাদের সঙ্গে তার ঝামেলা ছিল। উনি যাওয়ার পর, ইমরান সাহেব আসার পর তার কোনো কথা ওঠে না, উঠছে তোষার সাহেব আসার পর, কোনো কথা ওঠে না। কেন? তোষার সাহেবের সঙ্গে আমাদের কেন ভালো রিলেশন হয়েছে। মামুনুল, অনেক কথা শুনলাম আপনার কাছ থেকে। তো আলোচনাটা তো আরো বড় হলে ভালো হতো, কিন্তু আমাদের হাতে সময় সীমিত, আপনারও হাতে সময় কম। তো দর্শক মণ্ডলী, আমরা বাংলাদেশের ফুটবলের ভেতরের পর্দার আড়ালে ঘটে যাওয়া অনেক ঘটনা আজকে মামুনুল ইসলামের কাছ থেকে জানলাম। আরও অনেক কিছু জানার ইচ্ছা ছিল, সময়ের অভাব, মামুনুলের হাতেও সময় নেই। যাই হোক দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। আমরা আপনাদের সামনে ভবিষ্যতে এরকম আরও তারকা ফুটবলার, তারকা ক্রীড়াবিদদেরকে হাজির করব। আপনারা তাদের সম্পর্কে জানতে পারবেন তাদের মুখ থেকে। সেই দর্শক মণ্ডলী, আপনারা সবাই চর্চার সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।